এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি সুখবর বলতে পারেন। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা আর কথাতে যতটুকু বুঝতে পারছি যে গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি গ্রামের প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করবেন। কারণ আজকে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, আজকে উনি বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বিকেল 3টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের একটা কনফারেন্সে যোগ দিয়ে উনি গ্রাম সম্পর্কে কিছু কথা বলেছে। হ্যাঁ, তো সেই বিষয়ে আমার সাথে মনে হচ্ছে যে উনি গ্রামকে পরিবর্তন করতে চাচ্ছেন এবং গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, হ্যাঁ, বিশেষ করে আমি মনে করি যে উনি সবথেকে বেশি শিক্ষার্থী যে একটা আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, উনি সবথেকে বেশি গ্রামের তুলনাতে বেশি যে সব থেকে বেশি যে এখানে স্টুডেন্ট আছে এরকম একটা হয়তো বা নির্ধারণ করে দিতে পারে যে এরকম স্টুডেন্ট থাকলে গ্রামে তাহলে এই প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করে নিবে আর কি। কারণ গ্রামে সরকারিকরণ করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এখানে 15 টাকা 20 টাকা মাসিক বেতন বা 25 টাকা মাসিক বেতনে শিক্ষার্থীগুলো পড়তে পারবে, তখন তাদের টাকা পয়সার কোনো সমস্যা হয় না। এবং সরকারি প্রতিষ্ঠান যেহেতু শিক্ষকও ভালো শিক্ষক পাবে, এখন যে শিক্ষকই আসুক না কেন নেক্সটে যখন প্রতিষ্ঠানগুলো সরকারি হবে তখন সুযোগ সুবিধাও তো আশা করা যায় ভালো হবে। তো এই ক্ষেত্রে আমার সাথে মনে হচ্ছে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বা এরকম হইতে পারে মাননীয় শিক্ষা উপদেষ্টা না, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে গ্রামের প্রতিষ্ঠানগুলো সবগুলো একটা সরকারিকরণ করে ফেলবেন, এটা আমার বিশ্বাস। কারণ উনি একটি বক্তব্য দিয়েছেন, উনি তরুণদের সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন যে এরকম যে নতুন সভ্যতা গড়তে হলে তরুণদের নতুন পথ বেছে নেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, যেরকম উনি আজকে থাইল্যান্ডে এই কথাটা বলছেন। হ্যাঁ, এবং গ্রাম সম্পর্কে উনি একটা কথা বলেছেন যে বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে হবে। তো এই কথাটা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থ হচ্ছে উনি প্রথমে যদি গ্রাম পরিবর্তন করতে হয় তাহলে গ্রামের যে প্রথম সরকারি তো কোনো প্রতিষ্ঠান নেই, প্রাইমারি স্কুলটা আছে, তাহলে প্রাইমারি স্কুলের পরে কোনটা আছে? হাই স্কুল এবং কলেজ আছে, এবং প্রত্যেকটা গ্রামে যে হচ্ছে হাই স্কুল আছে এরকমও না, পাশের গ্রামগুলোতে হাই স্কুল আছে। তাহলে হাই স্কুলগুলো অবশ্যই সরকারিকরণ করা উচিত। তাছাড়া গ্রাম কীভাবে পরিবর্তন হবে? গ্রাম কি পরিবর্তন হবে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রেখে কি গ্রাম পরিবর্তন হবে কখনো? এটা কি ভাবা যায়? তো উনি যখন কথাটা বলছেন অবশ্যই উনি বিষয়টা না ভেবে কথাটা বলেন নাই। তো এই জন্য আমরা বিশ্বাস করি যে গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো উনি জাতীয়করণ বা সরকারিকরণ অবশ্যই করবেন। এবং এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু উনি বক্তব্যটা দিয়েছেন যে বিশ্বকে পরিবর্তন করতে চাচ্ছেন, ওটা তো উনি তো শুধু যে থাইল্যান্ডকে বদলাবেন তা তো না। তাহলে সর্বপ্রথম হচ্ছে নিজের দেশ। তো নিজের দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে গ্রামের একটা প্রতিষ্ঠানে আছে গভর্নমেন্টের যদি প্রতিনিধি কোয়ালিটির কোনো প্রতিষ্ঠান যদি থাকে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি থেকে লাভটা কি? এখানে সরকার শতভাগ বেতন দিচ্ছে, অযথা বেসরকারি রাখলে কি হচ্ছে, মানে বিশ্বকে পরিবর্তন যদি করতে হয় তাহলে কি গ্রামটা কি পরিবর্তন হবে? তো তবে এটা আমার যতটুকু ধারণা, আমার থেকে উনি তো আরও অনেক বেশি, আমি ক্ষুদ্র একজন মানুষ। হ্যাঁ, তো আমাদের যে কাজটা করা উচিত, এই যে টপিকটা উনি বলেছে, হ্যাঁ, এই টপিকের উপরে ভিত্তি করে অন্তত গ্রামের যেসব শিক্ষকগণ আছেন, আর আপনারাও জানেন যে শহরের শিক্ষকগণ শহরের সবাই না, ঢাকা শহরের কিছু শিক্ষক বাদ দিয়ে অনেকেই জাতীয়করণ আন্দোলন বা সরকারিকরণ আন্দোলনের আসে। তো আপনারা এক দফা একটা করবেন যে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, এবং এজন্য সবাইকে এক হতে হবে। গ্রামের যে প্রতিষ্ঠানগুলো হয়তো বা অনেকে শুনতেছেন আমার কথাগুলা,
গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে আপনারা হচ্ছে ফেসবুকে লিখুন, বেশি করে লিখুন যে আপনি বিশ্বকে পরিবর্তন করতে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা। তো আপনি নিজেই বলেছেন যে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করতে, তাহলে যদি গ্রামের প্রতিষ্ঠানটা বেসরকারি থাকেন তাহলে কিভাবে পরিবর্তন করব আমরা? তো আপনার কাছে আপনি কিছুদিন আগেও ঢাকার একটা প্রতিষ্ঠান করছেন, সরকারিকরণ করছেন। তো তাহলে আমাদের গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সরকারিকরণ করলে সমস্যাটা কি? আমরা কি আমাদের যে গ্রামের যে শিক্ষার্থীগুলো আছে তারা কি পড়াশোনা করবে না? তারা কি সরকারি প্রতিষ্ঠানে যেরকম 25 টাকা বেতন দেয়, 30 টাকা বেতন দেয়, এই টাকা দিয়ে কি তারা কি লেখাপড়া করবে না? বলেন। এইভাবে আপনারা লিখুন। ফেসবুক একটা বিশাল প্ল্যাটফর্ম, ফেসবুক বা অনলাইন একটা বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনারা যত লিখবেন এই সরকারিকরণ, শুধু আমাদের কি করবে, এই চাকরিটাই হচ্ছে রাজস্ব খাতে স্থানান্তর করবে। এটা করলেই অটোমেটিক্যালি আমরা হচ্ছে সরকারিকরণের আওতায় হয়ে গেলাম। হ্যাঁ, তো আপনারা লিখুন। যদি লেখেন, আমি মনে করি 1 সপ্তাহ লেখেন আপনারা, প্রত্যেকটা শিক্ষক কোনো লজ্জা পাবেন না। লেখুন, আপনাদের নিজ নিজ টাইম লাইনে লিখুন যে গ্রামের প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে, বা এরকম একটা লোগো তৈরি করেন। এই লোগোটা নিয়ে, হ্যাঁ, এই লোগোটা নিয়ে হচ্ছে মানে করে দেন যে না, মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু মনোভাব ব্যক্ত করেছেন, হ্যাঁ, তো এটা করতে হবে আপনাদের। কারণ রাজনৈতিক কোনো সরকার সহজে সরকারিকরণ করবে না। কারণ এর আগে স্বৈরাচারী সরকারও শুধুমাত্র প্রত্যেকটা উপজেলায় করেছে, তারা কিন্তু গ্রামের প্রতিষ্ঠান সরকারিকরণ করেনি। তো আমরা তো এখন যে সরকার আছে এটা আমাদের সরকার, আমাদের শিক্ষার্থীরাই এই সরকার নিয়ে এসেছে। তো তাহলে এবং হচ্ছে আজকে যদি বলেন যে মুগ্ধর কথা বলেন, তার বাড়ি গ্রামে, তারপরে হচ্ছে ওই যে সমন্বয়ক সার্জিসের কথা বলেন, তার বাড়ি গ্রামে, তারপরে আসিফ, সমন্বয়ক আসিফ, ওনার বাড়ি গ্রামে। তো গ্রাম থেকে তাদের প্রতিষ্ঠান থেকে হচ্ছে তাদের আশপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, এক কথায় গ্রামের প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করতে হবে। এই জন্য আপনারা লিখুন, কোনো লজ্জা পাবেন না। হ্যাঁ, লজ্জা পাবেন না। এখন থেকে আমাদের মূল প্রোগ্রাম যেটা, আর আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে হচ্ছে সহকর্মী আছে, তাদেরকে সবাইকে বলুন যে এখন এই একটা সময় যাচ্ছে, যেহেতু রাজনৈতিক সরকারের সময় না, আমাদের সবার এক হতে হবে। এক হয়ে যদি কেউ আন্দোলনের ডাক দেয়, সে যেই হোক না কেন, আপনারা হয়তো বা অনেকে একটা কথা আমাকে বলতে পারেন যে হচ্ছে অমুক সংগঠন দালাল। দালাল কোনো সংগঠন না। যদি কেউ ডাক দেয়, জাতীয়করণ বা সরকারিকরণের কোনো যদি ডাক দেয়, সাথে সাথে আপনারা ওই দিন কেউ, যেই দিন ডাক দেবে ওই দিন কেউ উপস্থিত হবেন। কালকে বা পরশু দিন এরকম করবেন না। যদি শিক্ষক সবাই আপনারা একত্রিত হন, হ্যাঁ, যদি একত্রিত হন তাহলে কিন্তু একটা শক্তি পাবে। আপনি দেখেন, একটা কথা না বললেই নাই, হচ্ছে কিছুদিন আগে 12,000 কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু সরকারিকরণ হয়েছে। কেন হয়েছে জানেন? এরা কিন্তু একতা। আপনি দেখেন এরকম আরও যদি কিছু প্রজেক্টে চাকরি আছে, হ্যাঁ, তারা সবাই একতা হয়ে সরকারিকরণ করে ফেলে। একতা হইলেই, শুধু একতা হইলে আপনারা সরকারিকরণ পাবেন। তো আমি বেশি কিছু বলবো না। আমি সর্বশেষ যে কথাটা বলবো, মাননীয় প্রধান উপদেষ্টার এই কথাটি যে বিশ্বকে পরিবর্তনে আগে নিজ গ্রাম থেকে শুরু করতে হবে, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা এই সরকারিকরণ চাই। এবং যখনই হয়তো বা ঈদের পরে বা এখন একটা করবেন যে এই 10 তারিখে সম্ভবত পরীক্ষা হবে, এই পরীক্ষার আগেই আমরা মানে সরকারিকরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত সরকারি শিক্ষকরা যে সুযোগ সুবিধাগুলো পায়, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, এগুলোর জন্য প্রজ্ঞাপন জারি হয়। আর না হলে আমাদের একটা কঠিন আন্দোলনের ডাক যে সংগঠন ডাকবে, যেই ডাকুক আমরা চলে যাব। আপনারা হয়তো বলতে পারেন যে ওরা তো হচ্ছে করে দেবে, কি বলে, কোনো দালাল সংগঠন, সে তো ফায়দা নেবে না। এটা ভুল কথা। কিভাবে ফায়দা নেবে? যদি কূটনৈতিক তৎপরতা ডাকতে চাই, মনে করেন যে ডাকলো, কোনো শিক্ষককে ডাকলো, ডাকার পরে কি হবে? ডাকার পরে আমরা
হচ্ছে যদি দেখি যে হচ্ছে দালালি মতো কথা বলছে, না প্রজ্ঞাপন জারি করবো না, প্রজ্ঞাপন জারি ছাড়া আমরা উঠবই না ওখান থেকে, সমস্যা কি? যতই দালাল নেতা হোক, দালাল নেতা কি করতে পারবে? আমরা যদি না উঠি, প্রজ্ঞাপন দেন, মনে করে যে 5 লক্ষর মধ্যে 3 লক্ষ শিক্ষক কাছে আসলো, শিক্ষক কর্মচারী চলে আসলো, তো 3 লক্ষ শিক্ষক কর্মচারী আসলে আপনার কি মনে হয় যে হচ্ছে এত সহজ? 3 লক্ষ শিক্ষক আসেন, যদি সরকারিকরণ না হয় আমি আমার চাকরি ছেড়ে দেবো। আমি আজকে লাস্টে একটা কথা বললাম,